আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। এখন এ সময়ে প্লিজ না করিস না, আমি খুব বিপদে পড়েছি। তুই যদি একটু হেল্প করতি। কি বিপদ? ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। আমার কথা বিশ্বাস না হলে তুই বাবা তোর ভাইকে নিয়ে আসতে পারিস। কথা আর না করতে পারলো না, তাও কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা আমি আসছি। কথা কল কেটে সিনথিয়া অন্য রুম থেকে নিজের রুমে আসলো। নিহাত তখন সিনথিয়ার রুমের বিছানায় বসা। নিহাত বলল, সিনথিয়া, আজ আমি বিষয়টা শেষ করতে এসেছি। প্লিজ তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো। এভাবে আমাকে টর্চার করে তোমার কোনো লাভ হবে না। সিনথিয়া স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি আমাকে আর বিরক্ত করবে না। ওকে। ছবিগুলো ডিলিট করে দেবে। স্বাভাবিক ভঙ্গিতে সিনথিয়া বলল, ঠিক আছে, তোমার পর ভরসা করতে পারি? 100%। কিন্তু মনে মনে সিনথিয়া বলল, আমাকে 0.1% ভরসা করলেও ঠকবি। আজ তোমার হারানোর দিন নিহাত। আজ তুমি তোমার সবচেয়ে দামি জিনিসটা হারাবে। নিহাত বলল, আচ্ছা, ছবিগুলো জলদি ডিলিট করো, আমি বাসে যাব। দীর্ঘশ্বাস ছেড়ে সিনথিয়া বলল, তোমার কথা তুমি বলবে, এখন আমার কথা তো শোনো। বলো। আমি তোমার সব কথা মানবো, ছবিগুলো ডিলিট করে দেব, তবে একটা শর্তে। কি? আজকে দ্বিতীয় এবং শেষবারের মতো তোমাকে আমার কাছে আসতে হবে। নিহাত বেশ রাগ করে বলল, অসম্ভব। কেন? যে ভুল আমি একবার করছি তা বারবার করব না। আমি নিজের কাছে ওয়াদা করছি, কথা ব্যতীত আর কারো কাছে যাব না। ওকে, তুমি তোমার অদা ঠিক রাখো। আমি কথাকে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে দিচ্ছি। দেখো সিনথিয়া, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি যদি তা ভাবো তবে তাই। চাইলে তো যে কারোর কাছে যাওয়া যায় না, মনের অনুমতি লাগে। শরীরটা সবসময় সবার প্রতি আকর্ষণীয় হয় না, তার জন্য মনের সায় লাগে। আর আমার শরীরের কথা ব্যতীত কারোর জন্য উত্তেজিত নয়। সেদিন তোমার মন খুব অনুমতি দিয়েছিল। সেটা একটা দুর্ঘটনা ছিল। আমার তো মনে হয় সেটা তোমার সাজানো পরিকল্পনা ছিল। হ্যাঁ, তাই ছিল। এখন তুমি শর্ত মানলে মানো, না মানলে আমার কোনো দোষ নেই। তোমার সংসার ভাঙার দায় তোমার হবে। নিহাত নিজের মনের বিরুদ্ধে একরকম বাধ্য হয়ে সিনথিয়ার কাছে গেল। কথা মাত্রই সিনথিয়ার বিল্ডিংয়ের সামনে আসলো। সেখানে নিহাতের বাইক পার্ক করা দেখে বেশ খানিকটা অবাক হলো। ভাবলো এই সময় নিহাত এখানে কি করবে। পরক্ষণে ভাবলো কোনো কাজে আশেপাশে আসতে পারে। কথা সিনথিয়ার ফ্ল্যাটের সামনে আসলো। ফ্ল্যাটের দরজা ভেজানো দেখে ভিতরে ঢুকে গেল। সিনথিয়া পরিকল্পনা করেই নিজের ফ্ল্যাটের এবং রুমের দরজা খোলা রেখেছিল, যাতে কথা সহজে ঢুকতে পারে। কথার ভেতরে ঢুকে একটা রুম থেকে কিছু আওয়াজ পেয়ে সেখানে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে দেখতে লাগলো নিজের এত বছরের ভালোবাসা আর বিশ্বাস কিভাবে ভেঙে চুরমার হয়, কিভাবে ওর সাজানো সংসারটা ভেঙে যাচ্ছে। কথার চোখের সামনে সবকিছু যেন ধোঁয়াশ হয়ে যাচ্ছে। সিনথিয়া আর নিহাত ওই রকম অবস্থা দেখে সিনথিয়ার দরজার সামনে ফ্লোরে বসে পড়ল কথা। ভিতর থেকে আসা আবেদনময়ী শব্দগুলো ওর কাছে গরম গলিত সীসা মনে হচ্ছিল, যা কেউ ওর কানে খুব যত্ন করে ঢালছে। কথা ওখানেই বসে রইল। অনেকক্ষণ পর নিহাত গোসল করে শার্ট পরতে নিলে সিনথিয়া ওকে জড়িয়ে ধরে বলল, আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আর না তুমি ভুলতে পারবে। কথা ঠিকই বলে, তুমি সব দিক দিয়ে পারফেক্ট। সে দেখতেই হোক বা বিছানাই। নিহাত বেশ রাগ করে নিজেকে সিনথিয়া থেকে ছাড়িয়ে বলল, তুমি যা চেয়েছিলে তা পেয়েছো। এখন আর আমাকে ব্ল্যাকমেল করবে না। আচ্ছা, করব না। এই যে দেখো, এখন তোমার সামনে ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। সিনথিয়া সত্যি সত্যি ছবিগুলো ডিলিট করে বলল, যেহেতু আমাদের সম্পর্ক শেষ, সেহেতু একটা সত্যি কথা বলি, সেদিন আমাদের মাঝে কিছুই হয়নি। তুমি আমাকে টাচ পর্যন্ত করোনি। আমি তো জাস্ট তোমাকে নগ্ন করে তোমার সাথে কিছু ছবি তুলেছি, তাছাড়া কিছুই না। নিহাত চোখ বড় বড় করে তাকালো, বিড়বিড় করে বলল। তার মানে আমি সেদিন কথাকে ধোকা দেইনি? সিনথিয়া হেসে বলল, না, সেদিন অচেতন অবস্থায় দাওনি, তবে আজ পুরো সজ্ঞানে দেবে। নিহাত বিছানায় বসে পড়ল। নিহাত মাথা চেপে ঝরল, চুল টেনে ছিঁড়তে লাগলো। নিজের গালে নিজেই চড় মারতে মারতে বলল। এই আমি কি করলাম? সিনথিয়া নিহাতের মাথায় হাত দিয়ে বলল, যা করার তা করে ফেলেছো, এখন ভেবে কি লাভ?
নিহাত ওর হাতটা সরিয়ে বলল। কেন কোলে আমরা তুমি? সিনথিয়া রহস্যময় হাসলো, তারপর বলল, তোমার করা কর্মের ফল তুমি ভোগ করবে, বলতে পারো তোমার করা কুকর্মের প্রতিশোধ নিলাম। নিহাত অবাক হয়ে বলল। কিসের প্রতিশোধ? সিনথিয়া রহস্যময় হেসে বলল, তা তো বলা যাবে না, আমার কাজ শেষ, তুমি আসতে পারো। মানুষ যেমন অপ্রয়োজনীয় জিনিস ছুঁড়ে ফেলে, সিনথিয়া যেন তেমন করেই নিহাতকে ছুঁড়ে ফেলল। নিহাত নিজের কাছে এত অপরাধী মনে হচ্ছে যে মরে যেতে ইচ্ছা করছে। হাঁটুর বয়সী একটা মেয়ে প্ল্যান করে ওকে বাজেভাবে ফাঁসিয়ে দিল। এক আকাশ অপরাধ আর আত্মগ্লানি নিয়ে নিহাত রুম থেকে বের হতেই দেখলো কথা হাঁটুতে মাথা গুঁজে দরজার পাশে বসে আছে। নিহাত এত ভয় কখনো পায়নি। ভয়ার্ত কণ্ঠে ডাকলো, কথা। কথা এমন অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকালো, সে দৃষ্টি যেন নিহাদের বুকে আর পার হয়ে গেল। কথা কিছু বলতে পারলো না, ওখানে অজ্ঞান হয়ে গেল। পাশ থেকে সিনথিয়া এসে বলল, নিহান স্যার, আমার আসল প্ল্যান আপনার কাছে আসা ছিল না, বরং আপনার সংসার ভাঙা। মানুষের মন ভাঙলে, তার সংসার ভাঙলে কেমন লাগে এখন বুঝবেন আপনি। কেন কোলে এমন? সিনথিয়া এবারও রহস্য ভঙ্গিতে হাসলো। সিনথিয়া পানির গ্লাস এনে নিহাদের হাতে দিয়ে বলল, ওর মুখে পানের ছিটা দাও, ক্যান ফিরবে। নিহাত তাই করলো। কথা এবার চোখ মিলে নিহাদের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ভাবছে, যাক বাবা, ভয়ঙ্কর বাজে স্বপ্ন দেখলাম। এত নোংরা বিচ্ছিরি স্বপ্নও হতে পারে? আমার নিহাত কখনো আমায় ধোকা দিবে না, এটা একটা দুঃস্বপ্ন। সিনথিয়ার ডাকে চোখ মেলতেই কথা চোখের সামনে নিহাদ আর সিনথিয়াকে দেখলো। কথা ওর মস্তিষ্ক চিৎকার করে বলল, কথা, তুই কত বোকা! নোংরা সত্যিটাকে মিথ্যা ভেবে স্বপ্ন ভেবে বসে আছিস। এটাই সত্যি, যাকে এতদিন তোর নিহাত ভাবতি সে তোর নেই। তার শরীর অন্য কারোর ছোঁয়া, তার অন্তরে অন্য কারোর ছায়া, তার সত্তায় অন্য কারোর গন্ধ। তুই ভুল। নিহাত পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী কি নয়, নিহাত ভালো বাবাও হতে পারবে না। ও আর পাঁচটা সেই সব পুরুষের মতো যারা তাদের স্ত্রীর সাথে প্রতারণা করে। কথা সারা শরীর ঘামছে, থরথর করে কাঁপছে শরীর। অসহায় চোখে একবার সিনথিয়ার দিকে তাকালো, একবার নিহাদের দিকে। নিহাদ কথার চোখের দিকে তাকাচ্ছে না। কথার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতন সাহস নিহাদের ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। সিনথিয়া কথার সামনে বসে খুব ঠান্ডা গলায় বলল, কথা, তুই যা দেখছিস সব সত্যি। শোন কথা, মেয়েদের কখনো নিজের স্বামী নামক মানুষটাকে নিয়ে অতিরিক্ত গর্ব করা ঠিক না। সেটা তুই সবসময় করতি। স্বামী তো পুরুষ, আর পুরুষ যে কোনো সময় পাল্টে যায়। এই বিষয়টা দেখতেই তোকে জরুরি ভিত্তিতে দেখেছিলাম। কথা, তোর বর সত্যি তোকে ভালোবাসে, কিন্তু তোর বিশ্বাসটা ধরে রাখতে পারিনি। অবশ্য তোর সংসার ভাঙার জন্য আমি এ শহর এসেছিলাম, তোদের পূর্ব থেকেই চিনতাম। এতদিন যা করেছি সব আমার প্ল্যান ছিল, কিন্তু আমি এটা সত্যি ভাবিনি নিহাত শতচাপে পড়লেও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে রাজি হবে। তোর বর তো আমাকে ভুল প্রমাণ করে দিল। নিহাতকে তুই যতটা স্ট্রং পুরুষ ভাবিস না কেন, মনের দিক থেকে সে ততটাই দুর্বল ভীত। নয়তো আমি কিছু ছবিতে ব্ল্যাকমেল করলাম আর সে আমার কথায় রাজি হয়ে গেল। এখন তুই ভাব, এমন দুর্বল মানসিকতা পুরুষের সাথে সংসার করবি কিনা, সিদ্ধান্ত তোর। যদি সংসার করতে চাস তাহলে আমি তোদের মাঝখানে আসবো না, আর নাচ করতে চাইলেও আমিও আসবো না। তোকে বলেছিলাম পুরুষ মানেই পানির মতো, যখন যে পাত্রে যাই সে পাত্রে আকার ধারণ করে। বিশ্বাস করিসনি, এখন প্রমাণ পেয়ে গেলি তো। তোর বড় বিশেষ কেউ নয়, সেও দুর্বল প্রকৃতির মানুষ। নয়তো আমার একটু ব্ল্যাকমেল করাতে ফেসে গেল। হ্যাঁ, এটা সত্যি, নিহাত সত্যি তোকে অনেক ভালোবাসে, কিন্তু তোকে সত্য ভালোবাসলেও ও মনের দিক থেকে খুব দুর্বল মানসিকতার। তোকে হারানোর ভয়ে ওর ভালোবাসাকে হারিয়ে দিল। ভালোবাসা নিজের তো একটা শক্তির নাম। ভালোবাসা কেন মানুষের দুর্বলতা হবে? ভালোবাসা তো হবে মানুষের শক্তি। দোষ তোরও আছে, তুইও তোর স্বামীর শক্তির স্থানটা অর্জন করতে পারিসনি। পারলে পূর্ব তোকে সব সত্যি বলে দিত। যেহেতু নিহাত তা বলতে পারেনি, সো বোঝাই যায় তোদের দুজনের মধ্যে বিশ্বাসটাও বেশি ঘাটতি আছে। যদিও বিশ্বাস শক্তপোক্ত হতো তাহলে ঘটনা এত দূর পর্যন্ত পৌঁছাতো না। যাই হোক, আমার কাজ শেষ, তোর এখন আসতে পারিস।
কথা ফ্যালফ্যাল করে তাকিয়ে সিনথিয়ার কথা শুনছিল। একটা কথারও জবাব দিল না। ও যে কি বলবে তাও ভেবে পাচ্ছে না। নিজের শরীরটা নিজের কাছে ভারী মনে হচ্ছে। শরীরটাকে টেনে নিয়ে উঠবার মতন শক্তি ওর নেই এখন। কথা দেয়াল ধরে উঠে দাঁড়ালো, কিন্তু মাথা এত ঘোরাচ্ছে যে পেটের ভিতর কেমন যেন করছে। সদ্য কনসিভ করার ফলে এমনি সব সময় মাথা ঘোরায়, বমি পায়। আজ এমন পরিস্থিতিতে মাথা ঘোরানোর পরিমাণ এত বাড়লো যে কথা ওখানেই দাঁড়িয়ে হরহর করে বমি করলো। নিহাদ ওকে ধরতে চাইলে কথা হাতের ইশারায় থামতে বলল। নিহাদ নিজেকে এত অসহায় লাগছে যে কথার সাথে কথা বলার মতন সাহস জোগাড় করতে পারল না। কথা সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, সরি, তোর ঘর নোংরা করে দিলাম, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। সিনথিয়া বলল, তার প্রয়োজন নেই কথা। তোর স্বামীকে আমি নোংরা করেছি। তোর চোখের সামনে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিয়েছি। তোর বমিটাও পরিষ্কার করতে পারবো। তোর জন্য আমার সত্যি কষ্ট হচ্ছে। তুই সত্যি খুব ভালো মেয়ে। শুধুমাত্র নিহাদের স্ত্রী হবার সুবাদে তোকে ভোগ করতে হচ্ছে এসব। কিন্তু আমি নিরুপায়। নিহাদ স্যারকে শাস্তি দেওয়াটা জরুরি ছিল। তাকে শাস্তি দেওয়ার একমাত্র মাধ্যম তুই আর তার পরিবার। তার সবচেয়ে বড় উইক পয়েন্ট তুই। তোর মনে প্রশ্ন আসতে পারে, কিসের শাস্তি? বলবো তোকে, সব বলবো। আগে কিছুদিন তুই নিজেকে স্থির করে নে, তারপর সব বলবো। সিনথিয়া এক গ্লাস পানি এনে কথাকে দিয়ে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে। কথা পানিটা খেয়ে এলোমেলো ভঙ্গিতে হেঁটে বের হয়ে গেল। নিহাদ ওর পিছু পিছু গেল। নিচে নেমে কথা রিক্সা ডেকে রিক্সায় চেপে বসে রিক্সাটাকে যেতে বলল। নিহাদ অসহায় চোখে তাকিয়ে রইল। ও বাইকে নিয়ে কথার পিছু পিছু যেতে থাকলো। চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। সন্ধ্যা নেমেছে প্রকৃতিতে, আর কথা নিহাদের জীবনে নেমেছে নিকষ কালো আঁধার। নিহাদ ভেবেছিল কথা ওদের বাড়ি যাবে, কিন্তু না, কথা নিহাদের বাড়িই আসলো। কথা সরাসরি ভিতরে চলে গেল। নিহাদ বাইক পার্ক করে কথার পিছু পিছু গেল। বাসায় ঢুকে কথা সোজা মোমেনার কাছে গেল। তিনি তখন মাগরিবের নামাজ পড়ে কেবল বিছানায় বসেছে। কথা গিয়ে তার কোলে মাথা রাখলো। মোমেনা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হলো মা? কিছু না, তোর বান্ধবীর কি সমস্যা হয়েছিল? পরে বলবো। আচ্ছা, নামাজ পড়েছিস? না, জাগিয়ে নামাজ পড়ে নে। তোমার কোলে একটু থাকি। নামাজ পড়ে তারপর যত খুশি কোলে থাকিস। কথা মোমেনের রুমেই অজু করে নামাজ পড়ল। মনে যেতে কথা এক বিন্দুও কাটল না। কথা নিজের আচরণে নিজেকে অবাক হচ্ছে। আজকে তো ওর কান্না করার দিন, তাহলে কেন ও কাঁদতে পারছে না? চোখ থেকে এক ফোঁটা অশ্রু কেন গড়িয়ে পড়ছে না? কেন চোখ দুটো নিষ্প্রাণ পাথরের মতন হয়ে গেছে? কথা নিজের রুমে আসলো। নিহাদ তখন বিছানায় বসে আছে। কথা কোনো রকম শব্দ না করে পড়তে বসলো। নিহাদ অপরাধী ভঙ্গিতেই ওর দিকে তাকিয়ে রইল। কথা নীরবতা নিহাদ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। কথা যদি চিল্লাপাল্লা কান্নাকাটি করতো তাহলে হয়তো ওর মনে কষ্টটা বেরিয়ে যেত, কিন্তু কথার এমন গাম্ভীর্য নীরবতা যেন কোনো বড় ঝড়ের আভাস দিচ্ছে। সমুদ্রে বড় ঝড় তুফান আসার পূর্বে সমুদ্র যেমন নীরব নিস্তব্ধ থাকে, ঠিক তেমনই নীরব নিস্তব্ধ কথা আজ। শ্রাবণ তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো। গৃহকর্তা চোরের ভয়ে দরজা খোলা রেখে জানলা বন্ধ করেছে, ভাবছে চোর জানা দিয়ে উঠবে। মেসেজটার দিকে তুবা কতক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল, মাথা ঠিক আছে? এগুলো কি বলছিস? দুনিয়ার সব জায়গা থেকে অ্যাক্টিভ রেখে শুধু ফেসবুক মেসেঞ্জার থেকে ব্লক করেছো। তাদের লাভটা কি হলো? তুমি কতবার আমাকে ব্লক করবে? আমি হাজারটা আইডি করে তোমাকে নক করব। বাই দ্য ওয়ে, কি করছো? তোকে কেন বলবো? বলতে হবে না, আমি জানি টেবিলে বসে বই সামনে নিয়ে আমার কথাই ভাবছো। ভাবার মতো এমন বিশেষ কেউ না তুই। তাহলে আমার মেসেজ পড়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসছো কেন? তুবা চারপাশটা তাকিয়ে জানলার দিকে তাকাতে ভূত টাকার মতন চমকে উঠল। শ্রাবণ জানলার কাছে দাঁড়িয়ে হাত নাড়ছে। শ্রাবণকে দেখে তুবা জানলার কাছে এসে বলল, তুই এই সন্ধ্যাবেলা এখানে? বউ আর তার পরিবারকে দেখতে আসলাম। কে তোর বউ? হারামি? ছি ছি, আমার বউ মোটেও হারামি না, সে তো লক্ষ্মী মেয়ে। যান, দরজাটা খোলো, তোমাকে চুপি চুপি একটু দেখেই চলে যাব। কে তোর জান? তুমি। দূর হয় এখান থেকে। ভোরবেলা বিরক্ত করা কাকের মতো তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কি সকালে এসে কা কা করে বিরক্ত করেছি? ভদ্র ছেলের মতো সন্ধ্যার পর এসেছি। তুবা মুখের ওপর শব্দ করে জানলা বন্ধ করে দিল। শ্রাবণ মেসেজ করলো, জানলা বন্ধ করেছো, দরজা তো না। দেখো সবার সামনে দিয়ে কিভাবে তোমার রুমে আসি। তুবা মেসেজ করলো। কচু করবি তুই? শ্রাবণ ফোনটা পকেটে নিয়ে তুবার সামনে দরজা নক করলো। দরজা খুললো তুবার চাচি তামিমা। তামিমাকে দেখেই শ্রাবণ সালাম দিল। আসসালামু আলাইকুম চাচি।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ, তুই? ভালো চাচি। বড় চাচু আর ছোট চাচু কেমন আছে? তারাও ভালো। ভিতরে আয়। তামিম কোথায়? ও কোচিংয়ে গেছে, ইংরেজি পড়তে যায়। এসেই পড়বে কিছুক্ষণ পরেই। পড়ালেখা কেমন চলছে? একদম ফাঁকিবাজ। তোকে তো গতবার বলেছিলাম ওকে গণিতটা পড়াতে, তখন রাজি হলি না। এবার শুনলাম বাইরে টিউশনি পড়াচ্ছিস, তা তামিমের গণিতটা পড়াবি নাকি? সামনেই তো এসএসসি পরীক্ষা। শ্রাবণ যেন না চাইতো হাতের আকাশের চাঁদ পেল। তুবাকে রোজ রোজ দেখার এমন সুযোগও মোটেও হাতছাড়া করবে না। শ্রাবণ সাথে সাথে বলল, কাল থেকে বিকেলে বা সন্ধ্যার পর কখন সময় পাবে তামিম? এই তো এখন এসে পড়বে, তারপর ফ্রি একদম। আচ্ছা, তাহলে কাল থেকে রোজ সন্ধ্যা 7টায় পড়াবো। বড় বাঁচান বাঁচালে বাবা। এই পড়াচোরটাকে একদম পড়তে চায় না। তোর মতো গণিতের ভালো আমাদের এ পাড়ায় কেউ নেই। তুই যদি পড়াস তাহলে তো টেনশন কমে যাবে। আরে চাচি, টেনশন করবেন না, পড়াচোর একদম ঠিক করে দেবো। আরে দেখ তো, তোকে পেয়ে বক বক শুরু করে দিয়েছে। কোথায় চা নাস্তা দিব? কতদিন পরে আসলি? চাচি, আমি আপনাদের ঘরের ছেলে, এত ব্যস্ত হতে হবে না। না না, বস তুই, আমি 2 মিনিটে আসছি। চাচি, তুবা আপু কোথায়? রুমে কেন? কথা আপুর একটু কাজ আছে, সে কারণেই আসলাম। আচ্ছা যা, তোবার রুমে গিয়েই বস, ওর সাথেই কথা বল, আমি সেখানেই নাস্তা দিচ্ছি। আচ্ছা। শ্রাবণ তুবার দরজার কাছে গিয়ে দরজায় টোকা দিল। তুবা ভিতর থেকে বলল, চাচি আসো, দরজা খোলা আছে। শ্রাবণ দরজা খুলে দেখলো তুবা বিছানায় উবু হয়ে শুয়ে বই পড়ছে। শ্রাবণ কি ওর পাশে বসে বলল, জানলা বন্ধ করে চিউ মেরে শুয়ে আছো? তুবা আচমকা এত ভয় পেল যে লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। শ্রাবণ তুবার দিকে এক নজর তাকিয়ে বলল, দেখো তুবা, আমি খুব ভালো ছেলে, প্লিজ ওড়না গায়ে দাও। তাহলে তুমি স্লিভলেস কামিজ পরে আছো, আমার কিন্তু লজ্জা করছে। বিয়ের আগে ভেবে দেখা ঠিক না। তুবা তাড়াহুড়ো করে বিছানা থেকে ওড়না গায়ে জড়িয়ে বলল, তুই এখানে কি করছিস? ছি ছি, নিজের বরকে তুই তুকারি করে না, পাপ লাগে তো। তওবা করে এক্ষুনি তুমি বলো। ইডিয়েট, তুই এখানে কি করে এলি? আরে ভুলে গেলা, এটা আমার চাচার বাসা, যখন তখন এখানে আসতে পারি, সমস্যা কোথায়? তুবা শ্রাবণের দিকে তাকিয়ে ভাবলো, কথা তো ঠিক, মুখে বলল। তাহলে এই রুমে কি করছিস? চাচি বলল, যা বাবা, তোর হবু বউয়ের কাছে যা, ওকে একটু সময় দে। চাচি এ কথা বলছে? বিশ্বাস না হলে চাচিকে জিজ্ঞেস করো। রুম থেকে বের হ। রুমে তামিমা ঢুকে ট্রেতে চা নাস্তা দিয়ে বলল, তুবা শ্রাবণকে নাস্তা দে, তোর মেজো চাচির বাসায় আমার একটু কাজ আছে, সেখানে যাচ্ছি। শ্রাবণ নাস্তা শেষ করে যাবি। ভদ্র ছেলের মতন শ্রাবণ বলল, আচ্ছা চাচি। কাল থেকে রোজ তামিমকে পড়াতে আসবি। আচ্ছা চাচি। তুবা অবাক হয়ে তামিমা আর শ্রাবণের কথা শুনছে। তারপর বলল, ও কেন তামিমকে পড়াবে? তো কে পড়াবে? আমাদের এই পাড়ায় শ্রাবণের চেয়ে গণিতে ভালো আর কেউ আছে? তুবা মুখ বাঁকিয়ে বলল, ও ওর মতো বান্দরও এ পড়ায় দ্বিতীয়টা নেই। শ্রাবণ বলল, শুনছেন চাচি, সবসময় আমার সাথে এমন করে। তামিমা বলল, আরে রাগিস না, বড় বোনরা ছোট ভাইদের সাথে এমন করে। তামিমার কথা শুনে তুবা শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ মুখ গোমড়া করে মনে মনে বলল, আসছে বড় বোন, ও আমার বউ, বোন হতে যাবে কোন দুঃখে? আমার নিজের বোন আছে, ধার করা কোনো বোন লাগবে না। শ্রাবণের মুখের অবস্থা দেখে তুবা ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। মনে মনে বলল, একদম ঠিক হয়েছে। তামিমা বলল, তোরা নাস্তা কর, আমি আসছি। তোবা মেন্ডোর বন্ধ করে গল্প কর তোরা। তামিমা চলে গেল। তুবা তার পিছু পিছু গিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখলো শ্রাবণ ওর দিকে তাকিয়ে দুষ্টু হাসছে। তুবা রাগি চোখে তাকিয়ে বলল, তাড়াতাড়ি নাস্তা করে বাড়িতে যা। শ্রাবণ দুষ্টু হেসে বলল, এই সিচুয়েশন একটা হিন্দি গান মনে আসছে, গাইবো? কোনো প্রয়োজন নেই, আমি জানি যা গাইবি উল্টা পাল্টায় গাইবি। আচ্ছা গাই, যদিও আমার গানের গলা ভালো না, তাও গাইছি। কোই নেহি হ্যায় কমরে মে ক্যা হাসি মিলা হ্যায় পল। বাকিটা বলার আগে তুবা বলল,
চুপ, একদম চুপ। এই গানটা আমি জানি, তুই এক্ষুনি বের হয়ে যাবি। তুবা শ্রাবণের হাত ধরে বের করতে নিলে শ্রাবণ হাত ঘুরিয়ে উল্টো তুবাকে নিজের বাহুবন্দি করে ফেলল। তুবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। শ্রাবণ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে তুবার চোখের দিকে তাকিয়ে বলল, কেন বুঝছো না কতটা ভালোবাসি? তুবা অবাক হয়ে শ্রাবণের চোখের দিকে তাকিয়ে রইল। ও চোখে নেই কোনো ছলনা, নেই কপটতা, আছে শুধু তুবার জন্য এক বুক ভালোবাসা। শ্রাবণের চোখে শুদ্ধতম অনুভূতি বুঝতে পেরে তুবা ভয়ের ঢোক গিলল। শ্রাবণ সে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল প্রাণপ্রিয়ার স্বর্গীয় চোখে। শ্রাবণ তুবার আঙুলে নিজের আঙুল জড়িয়ে তুবার হাতটা উপরে উঠালো। তারপর গভীরভাবে তুবার হাতের উল্টো পিঠে চুমু খেলো। অদ্ভুত দিশাহারা অনুভূতি তুবা মাতাল হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে তুবা নিজেকে নিয়ন্ত্রণ করে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, শ্রাবণ। তুবার চোখের আর কণ্ঠের শীতলতে শ্রাবণ বেশ ভয় পেল। আস্তে করে তুবাকে ছেড়ে দরজা খুলে বের হয়ে গেল। তুবার দরজা বন্ধ করে দরজার পাশেই বসে পড়ল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি কি করে ফেললাম নিজেকে? বারবার শাসিয়েও ওর মায়ে এভাবে জড়িয়ে গেলাম। শ্রাবণ তুবাদের ঘর থেকে বের হয়ে কিছু দূর এসে দাঁড়িয়ে নিজে নিজে বলল, না, এতটা করা ঠিক হয়নি। আজ খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম। তুবা তো এখন আমাকে ভালোবাসি বলেনি, তাহলে এইভাবে অধিকার খাটানোটা ঠিক হয়নি। কিন্তু কী করবো, ওর সামনে আসলেই আমার মাথা খারাপ হয়ে যায়। নিজেকে সামলাতে পারি না, নিজেকে মাতাল মনে হয়। তখন নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। না, তবু ওর কাছে ক্ষমা চাইতে হবে। শ্রাবণ আবার ফিরে গেল তুবাদের বাসায়। দরজা টোকা দিল। তুবা তখন দরজার কাছেই বসা ছিল। ও ভাবলো হয়তো তামিমা। নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেখলো শ্রাবণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুবা শ্রাবণের দিকে লজ্জায় তাকাতে পারল না। ও মাথা নিচু করেই বলল, আবার কেন এসছিস? ভিতরে এসে বলি। তুবার দরজা ছেড়ে দাঁড়ালো। শ্রাবণ ভিতরে ঢুকতেই তুবার দরজা লক করে বলল, হ্যাঁ বল। শ্রাবণ তুবার চোখের দিকে তাকালো। ও ভুলে গেল ও কি বলতে এসেছিল। মেয়েটার দিকে তাকালে ও নিজেকে মাতাল মাতাল মনে হয়। একদম সামলাতে পারে না নিজেকে। এসেছিল সরি বলতে, মুখ ফসকে বলে ফেললো, আর একবার ছড়িয়ে ধরি প্লিজ। তুবা চোখ বড় বড় করে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ওর নীরবতা যেন শ্রাবণকে নীরব সম্মতি প্রদান করছে। শ্রাবণ আগ বাড়িয়ে যেই জড়িয়ে ধরবে অমনি তুবা মুহূর্তেই নিজেকে সামলে ফেললো। শ্রাবণের বুকে হাত দিয়ে নিজেকে থামিয়ে ফেললো। শ্রাবণের চোখের দিকে তাকালো। শীতল চাহনি তুবার, কিন্তু সে চাহনি হৃদয়ে কাঁপন ধরানোর মতন। তুবা কঠিন কণ্ঠে বলল, বাড়ি যা শ্রাবণ, আজ তুই লিমিট ক্রস করে গেছিস, আর লিমিট ক্রস আমি সহ্য করব না। তোমার কঠিন কথা কেন জানি শ্রাবণের চোখ ভরে এলো। সিক্ত কণ্ঠে বলল, কেন একটু ভালোবাসতে পারো না আমায়? কেন বোঝো না কতটা ভালোবাসি তোমায়? তুবা আবারও সেই শীতল চোখে শ্রাবণের চোখের দিকে তাকালো। তারপর শ্রাবণের গালে হাত দিয়ে বলল, ভালোবাসাটা মনের বিষয়, আমার মন তোকে ভালোবাসার অনুমতি দেয়নি। শ্রাবণ দাঁড়িয়ে রইল। তুবা মৃদু হেসে শ্রাবণকে জড়িয়ে ধরল। শ্রাবণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তুবা ওকে জড়িয়ে ধরে বলল, এই যে তোকে জড়িয়ে ধরেছি, তোর মাঝে অনুভূতি কাজ করলেও আমার মাঝে কিন্তু কোনো অনুভূতি কাজ করছে না। আমি ক্যাজুয়ালি তোকে হাগ করেছি, যেমনটা ফ্রেন্ড কিংবা কাজিনকে করে। এই কথা শোনার পর শ্রাবণ আর দাঁড়ালো না। দরজা খুলে হনহন করে চলে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি আর 5টা কাজিন কি সমান? কেন সমান হব? আমাকে ক্যাজুয়াল হাগ কেন করবে? আমাকে জড়িয়ে ধরলে কেন ওর মাঝে অনুভূতি কাজ করে না? কিন্তু ও যখন আমায় জড়িয়ে ধরলো, তখন আমার শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গিয়েছিল। শরীরের প্রতিটা স্নায়ুকোষ জেগে উঠেছিল। তাহলে কেন আমার প্রতি এমন বৈরী অনুভূতি? আমার ভালোবাসা কি কোনো কমতি আছে? কেন ভালোবাসতে পারছে না আমায়? শ্রাবণ যেতেই তুবার দরজা বন্ধ করে দরজার পাশে বসে পড়ল। ওর সারা শরীর থরথর করে কাঁপছে। একটু জড়িয়ে ধরে শ্রাবণ যেন ওর সারা অস্বস্তিতে নিজের সুবাস রেখে গেছে। তুবা মিথ্যা বলল শ্রাবণকে যে ওকে জড়িয়ে ধরে কোনো অনুভূতি হয়নি। আসলে তুবার ভিতরে ভিতরে ভয়াবহ কাঁপছিল। তীব্র অনুভূতি ওর সারা শরীরে অবশ হয়ে যাচ্ছিল। শ্রাবণের সামনে নিজেকে কিভাবে শক্ত রেখেছে তা কেবল ওই জানে। শ্রাবণ আর একটু সময় ওভাবে জড়িয়ে থাকলে অনুভূতির দরুন ও হয়তো বেহুশ হয়ে যেত। তখন ধরা পড়ে যেত শ্রাবণের কাছে। তুবা নিজে নিজেই বলল, তোর আমার ভালোবাসাটা সম্ভব না রে, কোনোভাবেই সম্ভব না। বয়সের পার্থক্য, পারিবারিক কলহ এসব সাইডে রেখেও যদি তোর সাথে আমার বিয়ে হয়ও,
তাও তুই জীবনে সুখী হতে পারবি না। আমার মাঝে বড় ধরনের একটা ত্রুটি আছে, আমি হয়তো কখনো মা হতে পারবো না। এই কথা জানার পরেও কি তুই আমাকে ভালোবাসতে পারবি? আমার তো মনে হয় না, আর আমি হয়তো তোকে কখনো বলতেও পারবো না। এখন থেকে তোর কাছ থেকে নিজেকে অনেক দূরে রাখবো। শ্রাবণ ঘরে ফিরে নিজে নিজে অনুভব করলো তুবার কাছে ক্ষমা চাওয়া দরকার। আজকে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এই ধরনের বাড়াবাড়ি করা ওর একদম উচিত হয়নি। এখন সরি বলতে হবে। ভালোবাসারা দুই পক্ষ থেকে সমান সমান হলে তবেই না জড়িয়ে ধরার অধিকার আসে। তা না করে নিজেই আগ বাড়িয়ে নিজেই বাড়াবাড়ি করে আসলো। শ্রাবণ সরি লিখে মেসেজ করতে গিয়ে দেখলো ইতিমধ্যে তুবা ওকে যোগাযোগ সকল মাধ্যম থেকে ব্লক করে ফেলেছে, সাথে হোয়াটসঅ্যাপে একটা মেসেজও করে রেখেছে। শ্রাবণ, বিগত অনেক মাসগুলোতে তোকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই মোটেও বুঝিসনি। তোকে বোঝাতে বোঝাতে এখন আমি ক্লান্ত। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কে আমি কখনোই জড়াবো না। বয়সের কথা বাদ দিলেও আমাদের পারিবারিক কলহের দিকটা কিন্তু নজরআন্দাজ করতে পারিস না। এখন হয়তো তুই পরিবারে দেখা সাক্ষাৎ হলে সৌজন্যতার খাতিরে কথা বলে, কিন্তু আমরা সবাই জানি তোর বাবা চাচারা আমার বাবা চাচাদের আর আমার বাবা চাচারা তোর বাবা চাচাদের একদম পছন্দ করে না। ছোট্ট একটা জমির টুকরা নিয়ে এরা কত বছর যাবৎ লড়াই করে যাচ্ছে। তুই সবার কাছে আমাকে দুঃসম্পর্কের চাচাতো বোন বলিস, আসলে তো তা না। আমরা একই বংশের ছেলে মেয়ে। তোর দাদা আর আমার দাদা আপন ভাই ছিলেন। তাদের মধ্যে মিল মোহব্বত থাকলেও তাদের ছেলে মেয়েদের মধ্যে মোটেও তা নেই। আমাদের দুই পরিবার কখনো এ অসম সম্পর্ক মানবে না। সব ঠিক থাকলেই মানতো না। সেখানে অসম বয়সের সম্পর্ক মানার তো প্রশ্নই ওঠে না। উল্টো রাগারাগি বিষয়টা হয়তো খুনাখুনির পর্যায়ে চলে যাবে। কি দরকার দুজনের খুশির জন্য এতগুলো মানুষের সুখ নষ্ট করার? এই পরিবারে এখন যাও একটু সম্পর্ক ভালো আছে, তুই কি চাস সে সম্পর্ক আবার আগের মতো খারাপ হোক? তাছাড়া আমি আমার পরিবারের বিরুদ্ধে কখনো যাব না। আমার মা নেই। ছোটবেলা থেকে ছোট চাচির কাছে মানুষ হয়েছি। তিনি আমায় খুব ভরসা করেন। তোর সাথে সম্পর্কে জড়িয়ে তার ভরসা ভাঙতে পারবো না। মোট কথা, আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনো তোর সাথে সম্পর্কে জড়াবো না। তাছাড়া তোর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। তুই শুধু আমার চাচাতো ভাই, বাস এতটুকুই। থাক আমাদের সম্পর্ক, তাও ভালো থাকুক সম্পর্কগুলো। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। মেসেজ পড়ে শ্রাবণ মৃদু হেসে বলল, মেসেজটা পড়ে শিওর হলাম তুমি আমায় ভালোবাসো। আচ্ছা, পরিবারই যখন প্রধান বাধা, তাহলে সেই বাধাই প্রথমে দূর করব। গল্পের মাঝে বিরতি। কিছুক্ষণ বই খুলে বসে রইল কথা, কিন্তু বইয়ের একটা শব্দও চোখে দেখছে না, বরং বইয়ের মাঝে ভেসে উঠছে নিহাদ আর সিনথিয়ার নগ্ন দুটো দেহ। কথা বারবার চোখ বন্ধ করে ফেলছে, কিন্তু চোখ বন্ধ করলেও সেই একই দৃশ্য চোখের সামনে ভাসছে। কথা নিজেকে পাগল লাগছে। বইটাকে টেবিলের উপর রেখে রান্নাঘরে চলে গেল। কথা আসলে বুঝতে পারছে না ও কি করবে। অস্থিরতায় দিশেহারা হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানালো, সবজি, পুরি আর চা। নিহাদের বাবা, মা, দাদি যখন নাস্তা করতে বসলেন তখন মোমেনা বলল, নিহাত কই? কথা রুমে। ওকে ডাক। আচ্ছা। কথা রুমে গিয়ে নিহাদের দিকে তাকালো। তখনও তেমন ভাবেই বসে আছে, চেহারায় হেরে যাওয়া অপরাধের স্পষ্ট ছাপ। কথার খুব মায়া লাগলো। এই লোকটাকে ও ভালোবাসে, নিজের সবটা দিয়ে এতগুলো বছর ভালোবেসে এসেছে, অথচ সেই লোক আজ ওকে। নিজে মনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস গোপন করে কথা নিহাদকে ডাকলো। নিহাদ। নিহাদ চোখ তুলে তাকালো। কথা শুধু বলল, মা ডাকছে, ফ্রেশ হয়ে যেতে বলছে, টেবিলে নাস্তা দিয়েছি। কথার আচরণে নিহাদ শুধু অবাকই হচ্ছে। এতদিন যে কথাকে চিনত, মুহূর্তে সে অচেনা হয়ে গেল। নিহাদ কথাকে ডাকলো। কথা নিহাদের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন মনে করলো না, চুপ করে চলে গেল। নিহাদ ফ্রেশ হয়ে সামনে আসলো। সবাই ওর জন্যই অপেক্ষা করছিল। কথা গরম গরম পুরি আর সস দিল। পুরি মুখে দিয়ে সবাই মুখ কেমন যেন করে ফেললো। পুরিতে এত লবণ হয়েছে যে মুখে দেওয়া যাচ্ছে না। মোমেনা বলল, কথা, তোর শরীর ঠিক আছে? হ্যাঁ মা, কেন? তোর রান্না তো লবণ বেশি হয় না, পুরিতে বোধ হয় 2 বার লবণ দিয়েছিস। কথা কিছুক্ষণ চুপ থেকে বলল, হতে পারে। আচ্ছা বসো, আমি আবার বানিয়ে আনছি। মোমেনা বলল, আরে থাক, লাগবে না।
কতক্ষণ পর তো সবাই ডিনার করবে, তুই চা বিস্কুট নিয়ে আয়। আচ্ছা মা। নিহাদ নিঃশব্দে লবণে পোড়া সেই পুরিগুলো খেয়ে ফেলল। নিহাদের আচরণে সবাই অবাক হলেও কথা কোনো ভ্রুক্ষেপ করলো না। ও রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালো। নিহাদ ওর পিছু পিছু আসলো। নিহাদকে দেখে কথা বলল, জানো নিহাদ, খাবার নষ্ট হলে তা দ্বিতীয়বার ভালো করে বানানো যায়, কিন্তু মানুষ নষ্ট হলে তা কি সম্ভব? নিহাদ চুপ করে কথার দিকে তাকিয়ে রইল। কথা চা বানিয়ে ট্রেতে চা বিস্কুট নিয়ে সবার কাছে গেল। মোমনা কিছু একটা আন্দাজ করতে পারলো, বুঝতে পারলো তার ছেলে আর ছেলে বউয়ের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু তিনি বিষয়টা নিয়ে আপাতত কথা বা নিহাদকে কিছু জিজ্ঞাসা করবে না। বড় বড় তিনি কথা নিহাদের মূলমা নিল, নাক গলানো না। তার মতো স্বামী স্ত্রীর মাঝে দ্বিতীয় ব্যক্তি প্রবেশ না করাই ভালো। তারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলেও বেশি ভালো। যখন সমস্যাটা আয়ত্তের বাইরে চলে যায় তখন একজনকে তাদের মধ্যে আসতে হয়, তাও তৃতীয় ব্যক্তি হয়ে নয়, বরং সেতু বন্ধন হয়ে দুজনের মাঝে মিলন করানোর জন্য। মোমেনা জানে নিহাদ কথার রাগারাগি বেশিক্ষণ থাকে না। ওরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে নেয়। সে কারণে ওদের সম্পর্কে কখনো কারোর সেতু বন্ধন হওয়ার প্রয়োজন পড়েনি। বরাবরের মতন এবারও সমস্যাটাকে মোমেনা হালকাভাবে নিলেও মোমেনা জানে না এবারের সমস্যাটা কতটা গুরু গম্ভীর। এবারের সমস্যা ওদের সম্পর্ক ভেঙে যেতে পারে। গভীর রাত আনুমানিক 2টা বাজে। তখন কথা বারান্দায় বসে আছে। নিহাদ বিছানায় নিঃশব্দে শুয়ে আছে। ঘুম নেই কারোর চোখে। নিহাদ উঠে বারান্দায় গিয়ে বলল, ভেতরে এসে শুয়ে পড়ো। কথা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার সাথে একই বিছানায় শুলে তোমার শরীর থেকে অন্য কারো গন্ধ পাই। আমি সে গন্ধ সহ্য করতে পারছি না। যে মানুষটাকে এত বছর যাবৎ কেবল নিজের মেনে এসেছি, সে মানুষটা আমার নেই। এই কথাটা আমার শরীর মন কোনোটাই মানতে পারছে না। নিহাদ কথার পাশে বসলো। ওর হাতে হাত রেখে বলল, মানুষটা তোমার ছিল, তোমার আছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারই থাকবে। এমনকি সৃষ্টিকর্তা চাইলেই মৃত্যুর পরও তোমারই থাকবে। তাচ্ছিল এসে কথা বলল, তাহলে আজ যা দেখলাম তা কি XXX মুভির শুটিং ছিল নাকি রিহার্সাল? আমার কথা আগে পুরোটা শোনো, তারপর না হয় যা খুশি শাস্তি দিও। নিহাদ, আজ আমার কিছু শুনতে ইচ্ছে করছে না। তোমার নোংরা প্রেমের গল্প তো মোটেই শুনতে ইচ্ছে করছে না। ওটা প্রেমের গল্প মোটেও না। হ্যাঁ, নোংরা গল্প বলতে পারো, কিন্তু তোমাকে শুনতে হবে। তুমি পুরোটা না শুনে আমাকে ভুল বুঝবে তা তো হবে না কথা। আর আমি যা চোখে দেখলাম? চোখে দেখে কি সব সঠিক? মাঝে মাঝে দেখার মাঝে, বোঝার মাঝে, শোনার মাঝেও ভুল থাকে। চোখ যেটা দেখে, কোনো যেটা শোনে, তার বিপরীতেও একটা গল্প আছে। আমি জানি, আমি শুনবো তোমার কথা, কিন্তু আমাকে কিছুটা সময় দাও তুমি। আচ্ছা। এখন একটু প্লিজ তুমি ভালো করে গোসল সেরে আসো। এত রাতে? আমার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু তোমার শরীরে অন্য কারো ছোঁয়া, অন্য কারো গন্ধ যা আমি নিতে পারছি না। প্লিজ গোসল সেরে আসো, আমি একটু তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে চাই। নিহাদ সাথে সাথে গোসল করতে গেল। সাবান দিয়ে শরীরটা এমনভাবে ঘষতে লাগলো যেন চামড়া উঠিয়ে ফেললে ওর শান্তি হবে। সিনথিয়ার স্পর্শ হয়তো তাতে চলে যাবে, কিন্তু কথাই আছে না, কলঙ্কের দাগ শত সাবান দিয়ে ধুলেও যায় না। শরীরে নোংরা রাখলে তা সাবান পানিতে ওঠে, কিন্তু কলঙ্ক লাগলে তা পৃথিবীর সব সাবান পানিতে ওঠে না। অনেকটা সময় নিয়ে গোসল সেরে এসে দেখলো কথা বিছানায় বসে আছে। নিহাদের দিকে তাকিয়ে ও ভাবলো, কি দরকার ছিল তোমার এত সুন্দর হবার? মেয়েরা বেশি সুন্দরী হলে যতটা সমস্যা হয়, ছেলেরা বেশি সুন্দর হলে তার চেয়ে হয়তো বেশি সমস্যা হয়। তোমার এই নজর কাড়া সৌন্দর্যই হয়তো আমাদের সম্পর্কের কাল হলো নিহাদ। নিহাদ টি শার্ট পরতে নিলে কথা নিষেধ করলো। নিহাদের নগ্ন ঠান্ডা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে মনে মনে বলল, ইতিমধ্যে আমি কতটা ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছি তুমি জানো না নিহাদ। যতটা কষ্ট তুমি আমায় দিয়েছো তার দ্বিগুণ তোমায় ফিরিয়ে দিব। গত 3 দিন যাবৎ ভার্সিটিতে যাচ্ছে না কথা, আর নিহাদের সাথেও তেমন কথা বলছে না। ঘরের লোকদের দেখানোর খাতিরে টুকটাক যা একটু কথা বলে এই পর্যন্ত। আজ সকালে উঠে কথা তৈরি হচ্ছে ভার্সিটিতে যাবে বলে। নিহাদও তৈরি হচ্ছিল। কথাকে তৈরি হতে দেখে বলল, ভার্সিটিতে যাবে? অন্য সময় তৈরি হওয়ার সময় নিহাদ কত দুষ্টুমি করত। কথা বিরক্ত হবার ভঙ্গিমায় রাগ করত। নিহাদ ওকে আরও রাগিয়ে দিত। সাহসী আর আবেগময় স্পর্শে মুগ্ধ করত। কথা মুখে রাগের ভঙ্গি দেখালো, মনে মনে বলতো, তোমার এই পাগলামি, ভালোবাসায়, এই অবাধ্য আদর আমার বেঁচে থাকার
জন্য অপরিহার্য। কিন্তু আজ দুজনের মাঝে মস্ত বড় দেয়াল। নিহাত টাই নিয়ে কথার কাছে আসলো। কথায় রোজ ওর টাই বেঁধে দিত। গত 3 দিন যাবৎ বাঁধছে না। নিহাত প্রতিদিনই টাই নিয়ে কথার সামনে যায়, কথা মুখ ঘুরিয়ে চলে যায়। আজ যাবার সময় নিহাত টাই নিয়ে কথার কাছে আসলো। কথা পূর্বের মতন যত্ন করে টাই বেঁধে নিহাতের বুকে মাথা রাখলো। নিহাত ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলো। কথা চোখ বেয়ে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ধীম আওয়াজে বলল, এখানে কি শুধুই আমার বসবাস? নিহাত কথাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ। অন্য কারো স্থান নেই এখানে? না। কথা হিচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, মনটা যখন একান্তই আমার, শরীরটা কেন নয়? আমি তো চাইতাম দুটোই একান্ত আমার হয়ে থাক, তাহলে কেন সেখানে অন্য কারো গন্ধ? নিহাত নিশ্চুপ। অনেকটা সময় কেটে গেল একে অপরকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর কথা নিহাতের বুক থেকে মাথা তুলে বলল, আজ সন্ধ্যার পর তুমি ফ্রি? তুমি যখন বলবে তখন ফ্রি থাকবো। আচ্ছা। ভার্সিটিতে আমার সাথে যাবে? হুম। এই প্রথম নিহাত কথাকে ভার্সিটির গেটের সামনে নয়, বরং ওর ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিল। নিহাত মনে মনে বলল, অনেক হয়েছে। স্যার ছাত্রী, স্বামী স্ত্রীর লুকোচুরি খেলা সবার জানা উচিত। নিহাদের একটা কথা আছে, সে কথা ব্যতীত কারো হবে না। ভার্সিটিতে বেশ কয়েকটা মেয়ে নিহাতকে প্রেম নিবেদন করেছিল। নিহাত সবাইকে সবসময় বলেছে ও বিবাহিত, কিন্তু কথা যে ও স্ত্রী এ কথা তেমন কাউকে বলেনি। কথা বাইক থেকে নেমে দেখলো তুবা ওদের দেখে মুচকি মুচকি হাসছে। তুবা কাছে এসে বলল, দুলাভাই, থুকু স্যার আজ একেবারে ডিপার্টমেন্টের সামনে ল্যান্ড করলেন। সবার জানা উচিত নিহাদের একটা কথা আছে। তুবা হেসে বলল, বাহ, কথাটা শুনতেই বেশ লাগছে। নিহাদের কথা আছে। যাই হোক, আপনার কথাকে নিয়ে যাচ্ছি, জরুরি মিটিং আছে। নিহাত হেসে বলল, মেয়েটা নিশ্চিত আমার শালাবাবুকে নিয়ে? তুবা লজ্জা পেল। নিহাত বলল, আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম, আমার ক্লাস আছে। নিহাত চলে গেল। নিহাদের আজ একটু ভালো লাগছে। ওর ধারণা কথা ওর সাথে স্বাভাবিক হচ্ছে। হয়তো ওর উপর রাগ করে কথা বলা বন্ধ রাখবে, ওকে শাস্তি দেবে, কিন্তু ওকে ছেড়ে যাবে না। নিহাত এই বিষয়টা ভেবেই ভয় পাচ্ছিল, যদি কথা ওকে ছেড়ে যায় তাহলে ও কি করবে? ও তো পাগল হয়ে যাবে। সকালে কথার স্বাভাবিক আচরণে ওর মনে হলো কথা ওকে ছেড়ে যাবে না, কারণ কথা ওকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু নিহাত কথার মনের ভয়াবহ চিন্তাধারা সম্পর্কে সামান্যতম অবগত না। নিহাত মনে মনে বলল, কথা, আমাকে একটা সুযোগ দিস, তারপর সম্পর্ক কিভাবে স্বাভাবিক করতে হয় তার দায়িত্ব আমার। নিহাত চলে যেতেই তুবা বলল, কিরে, 3 দিন ক্লাসে আসিসনি কেন? আমাদের অনাগত পুচকু কি এর মধ্যেই জ্বালা দিচ্ছে? কথা চোখ রাঙিয়ে বলল, স্যারকে বলিসনি? না, বলেছিলাম না, ওর বার্থডে গিফট। তুবা কথার পেটে হাত দিয়ে বলল, ইস, আমার যে কি খুশি লাগছে, চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছা করছে। কথা মলিন হাসলো। তুবা কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে বলল, কথা, হুম। কি হয়েছে? কই কিছু না তো। না, তোর চেহারায় বিস্তর পরিবর্তন, চোখে মুখে হতাশা, গ্লানির ছাপ, চিন্তায় যেন ভেতরে ভেতরে গুমড়ে আছিস। কিছু বলতে চাইছিস? কি হয়েছে বল আমাকে। কথা তুবার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি ভালো নেই রে তুবা। প্রতিটা মুহূর্ত নিজের সাথে যুদ্ধ করে চলছি। প্রতিটা মুহূর্ত 1000 বার মরছি। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছি। আমার দমটা জাস্ট গলার কাছে এসে বেরিয়ে যাবার জন্য ছটফট করছে। তুই জানিস না আমার জীবনটা এখন কতটা এলোমেলো। আমি জীবনের ওই স্থানে দাঁড়িয়ে আছি যেখান থেকে জীবন আর মৃত্যু একরকম দেখায় প্রায়। কিন্তু আমি মৃত্যুকে না, জীবনকে বেছে নিব। বর্তমানে জীবনটাকে ততটা ভালোবাসি না যতটা ভালোবাসলে বেঁচে থাকা যায়, আবার ততটা ঘৃণাও করি না যতটা ঘৃণা করলে মরে যাওয়া যায়। জীবন মৃত্যুর মধ্যস্থানে অবস্থান করছি আমি। তুবা কথা কাঁধে হাত দিয়ে বলল, কিরে বল, কি চিন্তা করছিস? কিছু না, তুই কি যেন বলবি করে। আগে আমার কথার উত্তর দে, তোর কি হয়েছে? কিছুই না। তুবা কথার চোখের দিকে তাকিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস তুই আমার কাছে মিথ্যে বলতে পারিস না। কথা মনে মনে বলল, এবার মিথ্যা বলতে হবে রে, নয়তো আমার নিহাদটা সমাজের কাছে ছোট হয়ে যাবে। আমি চাই না আমার নিহাদটাকে কেউ নিচু চোখে দেখুক, সে তুইও না। বড্ড ভালোবাসি যে ওকে। ওর সম্মান মানে আমার ভালোবাসার সম্মান।
আমি আমার ভালোবাসাকে অসম্মানিত করতে পারবো না সমাজের কাছে ছোট করতে। হ্যাঁ, নিহাদ আমার ভালোবাসাকে আমার চোখে ছোট করে দিয়েছে, কিন্তু আমি একই কাজ করব না। তাছাড়া সমাজের লোক শিক্ষকদের নিচু চোখে দেখুক, তাও আমি চাই না। দোষ হয়তো সিনথিয়া আর নিহাদ দুইজনার বরাবর, কিন্তু সমাজ 5 জনে জেনে গেলে নিহাদের দিকেই আঙুল তুলবে। প্রথমত সে পুরুষ, দ্বিতীয়ত সে শিক্ষক, আর সিনথিয়া এত ঠান্ডা মাথার মেয়ে যে নিহাদকে ফাঁসাতে ওর 2 মিনিট সময় লাগবে না। সিনথিয়ার সম্পর্কে আমি সব খোঁজ নিয়েছি, কিন্তু আমি কাউকে বলবো না এই কথা। তুবার কথাকে ঝাঁকি দিয়ে বলল, আবার চুপ করে আছিস বল। সত্যি কিছু না রে। প্রেগনেন্সির প্রথম দিকে শরীর খারাপ, মর্নিং সিকনেস, মন খারাপ, ডিপ্রেশন এসব কমন। পাক্কা তুই ঠিক আছিস? 100%। তুবা কথার কথা মানলেও বিশ্বাস করতে পারল না। তুবা ওকে সেই ছোটবেলা থেকে চেনে। কথাকে দেখলেই বোঝা যাচ্ছে ওর ভিতরে বড়সড় ঝড় চলছে, কিন্তু কথা যখন বলতে চাইছে না তখন তুবা জোর করলো না। ভাবলো কথা যখন ঠিক মনে হবে তখন ঠিক বলবে। তুবা কথাকে বলল, তোর ভাই তো নো বলে ছক্কা মারছে। কথা স্মিত হেসে বলল, কি করছে? আমাকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে। কথা চোখ বড় বড় করে বলল, বলিস কি? শ্রাবণ এসব করেছে? না না, আমার ভাই এমন করতে পারে না। না না, তোমার ভাই এমন করতে পারে? সে তো দুধে ধোয়া তুলসী পাতা, একদম পবিত্র। সে তো সদ্য জন্ম নেওয়া ছোট্ট বাবু, কুটি বাবু। সে কি কিছু বোঝে? অথচ আমি যদি একটু নরম হয়ে সুযোগ দিতাম, এতদিনে সে বাচ্চার বাপ হয়ে যেত। কথা হেসে বলল, সুযোগ দে না, আমাকে বানিয়ে নে ননদ, আর উপহার দে ছোট্ট একটা ভাতিজি বা ভাতিজা, যারা আমাকে সারাদিন ফুপি ফুপি করে ডাকবে। তুবা রাগী ভঙ্গিতে বলল, আমার ভবিষ্যৎ বোনের মেয়েদের কথা ভেবে তোকে ছেড়ে দিলাম, নয়তো পিঠ বরাবর কিল বসিয়ে দিতাম। দীর্ঘশ্বাস ফেলে কথা মনে মনে বলল, কেউ একজন বুকে ছুরি বসিয়েছে, এখন আর কিল জল গায়ে লাগে না রে। মুখে বলল, তো তারপর তোর রিয়াকশন কি ছিল? তুবা কথাকে সবটা খুলে বলল, যোগাযোগের সব মাধ্যম থেকে ব্লক করার কথাও। তারপর বলল, ব্লক করেও তো শান্তি পাইনি রে। কেন? বজ্জাটা আমাদের বাসায় গিয়ে তামিমকে পড়ায়। প্রথম 2 দিন পড়াতে এসে আমার সাথে দেখা করতে পারেনি। আমি নিজেই তো দেখা করিনি, ঘাপটি মেরে রুমে বসেছিলাম। 3য় দিন তো লিমিট ক্রস করে গেল। কেন, কি করছে? ছোট চাচি বাসায় ছিলেন না। শ্রাবণ তামিমকে অঙ্ক করতে দিয়ে বলল, তামিম, তো বাবু কোথায়? তামিম বলল, রুমে। আচ্ছা তুই অঙ্ক কর, আমি তোমার কাছে একটু কথা বলে আসি। কথা আপুর নোট খাতা তার কাছে, আমাকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা ভাইয়া। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিলাম। ভাবলাম দরজায় ছিটকানি দিয়ে রাখি, কিন্তু পরে ভাবলাম তামিম কি না কি ভাববে। যতক্ষণে বাদরটা আমার রুমে এসে দরজায় ছিটকানি দিয়ে খপ করে আমার হাত ধরে ফেললো। কথা চোখ বড় বড় করে বলল, তারপর কি? আমার হাত ধরে বলল, জলদি আমাকে আনব্লক করো। করবো না। তোর অসভ্য ভাইটা আমাকে একরকম জড়িয়ে ধরে বলল, এখন যদি আনব্লক না করো তাহলে চিল্লা পাল্টা করে এলাকার লোক এক করে আজই বিয়ে করে ফেলবো। বলিস কি? তারপর কি? বাধ্য হয়ে ওকে আনব্লক করতে হয়েছে। ওর চোখের তেজে যা ভয় পেয়েছিলাম, যেন সূর্যের মতো প্রখর। তোমার চোখ বন্ধ করে ভাবলো, গতকাল সন্ধ্যার পরে কথা শ্রাবণের রুমে ঢুকেই খপ করে ওর হাতটা ধরে ফেলে ওকে নিজের বাহুডোরে বন্দি করে নেয়। কৌশলে তোবার সাথে যোগাযোগ সব মাধ্যম আনব্লক করিয়ে আবার তোবাকে বাহুবন্দি করে বলেছিল, এরপর আমাকে ব্লক করলে ব্যাপারটা মোটেও ভালো হবে না কিন্তু। তোবা শ্রাবণের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করলেও ওর ছোট্ট শরীরটা শ্রাবণের পেশির সাথে পেরে উঠছিল না। শ্রাবণ তোবার চোখের উপর চুলগুলো ওর কানের পাশে গুজে দিল, তারপর আলতো করে তোবার কপালে চুমু এঁকে বলেছিল, তোমার মধ্যে এত ঘোর কেন? সারা জীবন ভালোবেসেও আমার এই ঘোর কাটবে না, বিশ্বাস রাখতে পারো। এই যে তোমার ধূসর রঙের চোখ, চোখের বিন্দুটা গভীর কালো, আমি তো এই চোখে থাকি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তোমার এই ফোলা ফোলা গাল, ডাগর ডাগর চোখ, সুন্দর নাক, এসবের দিকে তাকিয়ে থেকে একজন অনায়াসে কাটিয়ে দিতে পারে। শ্রাবণ তোবার হাত ধরে আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে বলেছিল, এই যে ছোট্ট নরম হাত দুটো,
এই হাতে পড়া চেকন, সোনার দুগাছা চুরি, সব মিলিয়ে কি ভয়াবহ সৌন্দর্য। তুমি নিজেও জানো না স্বর্ণের সোনালি আভাও তোমার আভার কাছে হার মেনেছে। শ্রাবণ আবার তোবার আঙুলে চুমু খেলো। তোবার অনামিকা আঙুলে ছোট্ট করে কামড় দিয়ে বলেছিল, এই আঙ্গুলের ফাঁকেও তো আমায় বন্দি করে রাখতে পারো। তুমি চাইলে সারা জীবন তোমার আঙ্গুলের ফাঁকে পড়ে থাকবো। এই যে সুন্দর অনামিকা আঙ্গুলটা, এই আঙ্গুলে একদিন শ্রাবণ নামের রিং থাকবে। শুধু আঙ্গুলে না, তোমার শরীরের প্রতি বিন্দুতে একদিন না একদিন আমার নাম থাকবে। মিলিয়ে নিও। আজ আর তোবা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। ভয় আর ভালোবাসার মুগ্ধতায় ওর হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। শ্রাবণ ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, তুমি যতই আমার কাছ থেকে নিজের অনুভূতি লুকাও না কেন, আমি জানি তুমি আমায় ভালোবাসো। শুধু কিছু বাধা তোমায় আটকে দিচ্ছে। সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি নিজে থেকে আমাকে ভালোবাসি বলবে। শ্রাবণ তোবাকে ছেড়ে দিয়ে ওর টেবিল থেকে একটা খাতা নিয়ে তামিমকে পড়াতে গেল। তোবা স্তব্ধ হয়ে ওখানেই বসেছিল ঘণ্টাখানিক। শ্রাবণের স্পর্শ আর অনুভূতিরা ওর সত্তাকে এমনভাবে অবশ করেছিল যে তোবাকে নিজেকে সামলাতে অনেক সময় লেগেছিল। কথা তোবার চোখের সামনে তুড়ি মেরে বলল, তুবা শ্রাবণের ঘর থেকে বের হ, স্যার এসেছেন ক্লাসে। তোমার নিজেকে স্বাভাবিক করে ক্লাসে মন দিল। কথা বলল, তুবা, তুই কি শ্রাবণকে ভালোবেসে ফেলেছিস? তোবা মাথা নিচু করেই রইল। ওর মনও তো যেন কথাকে সব উত্তর দিয়ে দিল। কথা আর তোবা ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসেছিল। শ্রাবণ হাঁপাতে হাঁপাতে এসে বলল,